নমস্কার। বাংলার সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বনফুলের লেখা গল্প ভোটার সাবিত্রীবালা। তাহলে শুরু করি। গল্পের নাম ভোটার সাবিত্রীবালা। তাহার নামটি একটু অদ্ভুত গোছের ছিল, রিপু নাশ। তাহার বরদার নাম ছিল তমনাশ। কিন্তু কালের এমনই গতিক যে কেহই কিছু নাশ করিতে পারে নাই, নিজেরাই নষ্ট হইয়াছিল। তমনাশের জীবনে একটুও আলো প্রবেশ করে নাই। অ আ ক খ পর্যন্ত শেখে নাই সে, একেবারে নিরক্ষর ছিল। ব্রাহ্মণের ছেলে ছিল বলিয়াই দুইজনের দুইটি সংস্কৃত নামকরণ হইয়াছিল। তাহাদের পিতা ছিলেন টোলের পণ্ডিত মোহনাশ তর্কতীর্থ, লোকে সংক্ষেপে বলিত মোহন পণ্ডিত। সমাজে আজকাল সংস্কৃত পণ্ডিতের আর কদর নাই। অতিশয় দরিদ্র ছিলেন তিনি, পুরোহিতগিরি করিতেন। তিনি যখন মারা যান তখন তমনাশের বয়স 6 বৎসর, রিপুনাশের 3। তাহাদের মা রাঁধুনি বৃত্তি করিয়া সংসার চালাইতেন। তমনাশের বয়স যখন 16 তখনই সে লায়েক হইয়া উঠিল। মস্তানি করিয়া বেড়াইত। একটা গুন্ডার দলই ছিল, তাহার নাম ছিল তমনা। গুন্ডামি করিয়া কিছু রোজগার করিত সে। কিছু টাকা মাকে আনিয়া দিত, কিছু টাকা নিজের আমোদে প্রমোদে ব্যয় করিত। কিন্তু এ জীবন সে বেশি দিন চালাইতে পারে নাই। গুন্ডামি করিতে গিয়া ছুরিকাহত হইয়া মারা গেল একদিন। তাহার দেহটা ফুটপাথে কিছুক্ষণ পড়িয়া রহিল। তাহার পর পুলিশ বাহিত হইয়া গেল মর্গে ময়নাতদন্তের জন্য। ডাক্তাররা তাহার দেহটা ছিন্ন ভিন্ন করিলেন। অবশেষে সেটা ডোমেরা অধিকার করিল। তমনাশের মা তাহার মৃত পুত্রের সব দেহটা আর দাবি করিলেন না। লোকজন জোগাড় করিয়া সব দেহটা সৎকার করিতে যে টাকা লাগে, সে টাকা তাহার ছিল না। চারিদিকে ধার জমিয়া গিয়াছিল, আর ধার বাড়াইতে ইচ্ছা হইল না তাহার। ডোমেরা তমনাশের শরীরের অস্থিগুলি বাহির করিয়া পরিষ্কার করিল এবং অবশেষে সেগুলি অ্যানাটমির ছাত্রদের নিকট বিক্রয় করিয়া কিছু পয়সা রোজগার করিল। এইখানেই তমনাশের জীবন বৃত্তান্ত শেষ। তমনাশের মা সাবিত্রী খুব একটা কাঁদেনও নাই। তাহার চোখে মুখে প্রচ্ছন্ন একটা অগ্নি কেবল ধক ধক করিয়া জ্বলিত। তাহা বাংময় নয়, দৃশ্যও নয়, কিন্তু নিদারুণ। সাবিত্রী যাহার বাড়িতে রাঁধুনি ছিল, সেই ভদ্রলোক তমনাশের মৃত্যুর পর সাবিত্রীর 2 টাকা মাহিনা বাড়াইয়া দিবার প্রস্তাব করিয়াছিলেন। সাবিত্রী রাজি হয় নাই। সংক্ষেপে কেবল বলিয়াছিল, দরকার নেই। রিপুনাশ রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইত। যাহাদের ঘরে স্থান নাই, রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাহারা জীবন অতিবাহিত করে, যে কোনো মজা, যে কোনো হুজুকে, যে কোনো মোটর অ্যাক্সিডেন্ট, যে কোনো রাস্তার ভিড় যাহাদের আকৃষ্ট করে, তাহারাই ছিল রিপুনাশের সঙ্গী। দলের মধ্যে তাহার নাম ছিল রিপুন। রিপুন কিন্তু তমনার মতো বলিষ্ঠ ছিল না, রোগা রোগা চেহারা। বাজারের কাছে ঘুরিয়া বেড়াইত, মুটেগিরি করিয়া রোজগার করিত কিছু। বিড়ি খাইতে শিখিয়াছিল। প্রত্যহ 1 বান্ডিল বিড়ি কেনার পর যাহা অবশিষ্ট থাকিত তাহা মাকেই আনিয়া দিত। এইভাবেই চলিতেছিল। রিপুনের বয়স যখন 16-17, তখন হঠাৎ একদিন একটা কাণ্ড ঘটিল। সে এক ঝাঁকা কপি বহিয়া আনিয়া এক মোটরওয়ালা বাবুর মোটরের কেরিয়ারে সেগুলি সাজাইয়া রাখিতেছিল। গলার ভিতরটা কেন যেন কুটকুট করিতে লাগিল। কাশি শুরু হইয়া গেল। মোটরওয়ালা বাবু তাহার প্রাপ্য মজুরি 12 আনা পয়সা দিয়া চলিয়া গেলেন। রিপুন ফুটপাথে বসিয়া কাশিতে লাগিল। হঠাৎ কাশির সহিত এক ঝলক রক্ত। রিপুন কিছুক্ষণ রক্তটার দিকে চাহিয়া রহিল।
তাহার পর বাড়ি চলিয়া গেল। সাবিত্রী তাহাকে লইয়া গেলেন পাড়ার ডাক্তারবাবুর কাছে। তিনি বুক পিঠ পরীক্ষা করিয়া বলিলেন, যক্ষা হয়েছে। আরও বলিলেন, আমাকে কিছু ফি দিতে হবে না, কিন্তু ওষুধ আর ইঞ্জেকশন কিনতে হবে। তাছাড়া ভালো খাওয়া দাওয়া করতে হবে, ডিম, মাখন, মাছ, মাংস, ফল ইত্যাদি। সাবিত্রী নীরবে ডাক্তারের মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার চোখ মুখের অদৃশ্য অগ্নিশিখার বার্তা সম্ভবত ডাক্তারবাবুর মনে গিয়া পৌঁছিল। তিনি বলিলেন, তোমার যদি সামর্থ্যে না কুলোয় হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেইটে নিয়ে তুমি হাসপাতালে যাও। চিঠি লইয়া সাবিত্রী 7 দিন হাসপাতালের ভিড়ে ধাক্কাধাক্কি করিল, কিছুই হইল না। একটি রোগী বলিল, এখানেও বিনা পয়সায় কিচ্ছু হয় না, ঘুষ দিতে হয়। এ কথা শুনিবার পর রিপুন আর হাসপাতালে যায় নাই। অত টাকা পাইবে কোথায় সে? বিনা চিকিৎসাতেই তাহার দিন কাটিতে লাগিল। আবার সে রাস্তায় ঘুরিয়া মুটেগিরি শুরু করিল। একদিন তাহার এক সঙ্গী তাহাকে বলিল, দেখ, মাথায় এক বুদ্ধি এসেছে। তুই যদি কোনো ক্রমে 6 মাস আলিপুর জেলে কাটাতে পারিস, তোর যক্ষা ভালো হয়ে যাবে। জেলে গেলে যক্ষা সেরে যাবে বলিস কি? রিপুন কথাটা প্রথমে বিশ্বাসই করিল না। সঙ্গী বলিল, হরু জেল থেকে ভালো হয়ে ফিরে এসেছে, তার যক্ষা হয়েছিল। সেখানে খুব ভালো হাসপাতাল আছে, বিনা পয়সায় চিকিৎসা করে। তুই জেলে চলে যা। কয়েকদিনের মধ্যেই রিপুন ট্রামে পকেট কাটিতে গিয়া হাতে নাতে ধরা পড়িল। সবাই যথেষ্ট প্রহার করিল তাহাকে এবং শেষে পুলিশের হাতে সঁপিয়া দিল। আদালতে বিচারক বলিলেন, তুমি তোমার পক্ষ সমর্থন করবার জন্য উকিল দিতে পারো। উকিল নিয়োগ করবার সামর্থ্য যদি না থাকে, আমরাই তোমার পক্ষে উকিল দিতে পারি একজন। রিপুন হাত জোর করিয়া বলিল, না হুজুর, উকিলের দরকার নেই। পুলিশ যা বলছে তা সত্য। আমি চুরি করব বলে ওই ভদ্রলোকের পকেটে হাত ঢুকিয়েছিলাম। বিচারক রায় দিলেন, 50 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। রিপুন হাত জোর করিয়া বলিল, ধর্মাবতার, টাকা আমি দিতে পারবো না, কিন্তু আমাকে 1 মাস জেল না দিয়ে 6 মাস জেল দিন। বিচারক অবাক হইলেন। 6 মাস জেল চাইছো কেন? আমার যক্ষা হয়েছে। শুনেছি আলিপুর জেলে যক্ষার ভালো চিকিৎসা হয়, 6 মাসে সেরে যায়। বিচারকের রায় কিন্তু বদলাইল না। জেলের হাসপাতালে কিছু অসুখ সারিল না। রিপুন কাশিতে কাশিতেই জেল হইতে বাহির হইয়া আসিল 1 মাস পরে। ইহার পর আরও 1 মাস বাঁচিয়াছিল সে। একদিন গভীর রাত্রে খুব কাশিতে কাশিতে উঠিয়া বসিল এবং মায়েরই পায়ের উপর প্রচণ্ড রক্ত বমি করিয়া ইহলোক ত্যাগ করিল। নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল সাবিত্রী। তাহার চোখের দৃষ্টি হইতে আগুনের হলকা বাহির হইতে লাগিল। 1 ফোঁটা অশ্রু বিসর্জন করিল না সে। ইহার মাস 2 পরে নির্বাচন হইয়াছিল। সাবিত্রীবালা একজন ভোটার। তাহার দ্বারে একজন মান্যগণ্য ভোট প্রার্থী আসিয়া উপস্থিত হইলেন। সাবিত্রী তাহার দিকে অগ্নিদৃষ্টি তুলিয়া বলিল, আপনাকে ভোট দেব? কি উপকার করেছেন আমার? আপনি যখন গদিতে ছিলেন তখন আমার বিদ্বান স্বামী সামান্য ভিখিরির মতো মারা গেছেন। আমার বড় ছেলেকে লেখাপড়া শেখাতে পারিনি, শেষে সে গুন্ডা হয়ে ছুরির ঘায়ে মারা গেল। ছোট ছেলেটা মলো যক্ষায়, তার কোনো চিকিৎসা হলো না, সর্বত্র ঘুষ চায়। আপনাদের ভোট দেব কেন? কাউকেই ভোট দেব না। ভোট প্রার্থী ভদ্রলোক বলিতে গেলেন, কিন্তু দেখুন গণতন্ত্রে। কিন্তু সাবিত্রী তাহাকে কথা শেষ করিতে দিল না। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করিয়া উঠিল,
বেরিয়ে যান বাড়ি থেকে। তাড়াতাড়ি ভদ্রলোক বাহিরে চলিয়া গেলেন। দড়াম করিয়া কপাটটা বন্ধ করিয়া দিল সাবিত্রী। এতক্ষণ শুনলেন সাহিত্যিক বনফুলের লেখা গল্প ভোটার সাবিত্রী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।